আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ইরানের সাথে যুদ্ধে ইসরায়েল গুরুতর ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে দেশটির গণমাধ্যমে অভিযোগ করা হয়েছে। ইসরায়েলের হারেস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় যে ক্ষতি হয়েছে তা অবিশ্বাস্য। এমন ক্ষতির মুখে পড়তে হবে তা সরকারের নীতি নির্ধারকরা অনুমান করতে পারেনি। এতে আরও বলা হয়েছে, ইরানে হামলা ও গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি করা সম্ভব হলে নিজ দেশের নাগরিকদের রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। মিত্রদের সহায়তা না পেলে ইসরায়েলকে আরও করুণ অবস্থার মধ্যে পড়তে হতো বলে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ইরানের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানায়। মার্কিন প্রশাসনের অজ্ঞাতনামা ২ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও গোলাবারুদের সংকট দেখা দিয়েছে। এছাড়া আরও ৩ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এখন গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রে বিশেষভাবে কমতি অনুভব করছে। এমন সময় এই তথ্য সামনে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কাতারের সহায়তায় যুদ্ধবিরতির মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এটি এখনও নাজুক অবস্থায় রয়েছে, তবে রিপোর্ট লেখা পর্যন্ত তা কার্যকর ছিল। ইসরায়েল তাদের অস্ত্র ঘাটতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। প্রতিবছর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। ইরানে হামলার সময় ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দিতে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে সহায়তা করছে বলে এনবিসি জানিয়েছে। ১৩ জুন ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অভিযোগ তুলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। একই দিনে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 নামে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোয় পাল্টা অভিযান শুরু করে। ইরানের পরমাণু স্থাপনায় কতটা ক্ষতি হয়েছে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় আছে এই নিয়ে বিতর্ক থামছে না। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান ৪০৮ কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে, যা দিয়ে 10টি পারমাণবিক বোমা বানানো যায়। যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে সংশয়ের কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনের ফাঁস হওয়া একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেবল কয়েক মাস পিছিয়ে দিতে সক্ষম হয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগে ন্যাটো সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এ বিষয়ে পাওয়া গোয়েন্দা তথ্য সুনির্দিষ্ট ছিল না। গোয়েন্দারা বলেছে, আমরা জানি না, ক্ষয়ক্ষতি খুব গুরুতর হতে পারে। গোয়েন্দা তথ্যে এমনটাই বলা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান। এরপর থেকে ট্রাম্প জোরের সঙ্গে দাবি করে আসছিলেন যে এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে। এই প্রথম বিষয়টি নিয়ে সংশয় থাকার কথা স্বীকার করলেন তিনি। এর আগে অবশ্যই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলেছিল, আগামী 2 সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে ইরান। ইকোনমিক টাইমস শনিবার ভোর রাতে মার্কিন হামলার আগে তোলা স্যাটেলাইট ছবিতেও সে প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। ছবিতে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রের বাইরে 16টি ট্রাকের সারি দেখা গেছে, যা পাহাড়ের ভেতর নির্মিত এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলার জন্য অরক্ষিত বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন উঠেছে ইরানের পারমাণবিক স্থাপনার হামলার সফলতা নিয়েও। যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা প্রতিবেদন বলছে, হামলায় পারমাণবিক স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সেন্ট্রিফিউজগুলো প্রায় অক্ষত রয়েছে এবং ক্ষয়ক্ষতি মূলত স্থলভাগের অবকাঠামোতেই সীমাবদ্ধ রয়েছে। এছাড়া ইরানের 2টি পারমাণবিক স্থাপনার প্রবেশপথ বন্ধ হয়ে গেছে এবং কিছু অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ভূগর্ভস্থ মূল স্থাপনাগুলো অনেকটাই অক্ষত রয়েছে। ইসরায়েলের সাথে যুদ্ধ শেষ হওয়ার একদিনের মাথায় চীন সফরে গেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। ইরানের গণমাধ্যমের সূত্রে জানা গেছে, চীনের সাথে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। চীন থেকে এয়ার ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধ বিমান কিনতে পারে। ইরানের বিবেচনায় রয়েছে সম্প্রতি পাক ভারত যুদ্ধে পাকিস্তানের ব্যবহার করা J-10C যুদ্ধ বিমান। এদিকে ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করতে একটি বিল পাশ করেছে ইরানের সংসদ। বিলে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো পরিদর্শক ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে পারবে না। একথা নিশ্চিত করেছেন সংসদের মুখপাত্র আলী রেজা সালিমি। তিনি বলেছেন, সাধারণ ও নির্দিষ্ট উভয় ধারায় বিলটি অনুমোদন পেয়েছে। একই সঙ্গে এই আইনের লঙ্ঘন করে IAEA কর্মীদের প্রবেশের অনুমতি দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।
এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ খতিবজাদে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কারণেই ইরানের স্থাপনার ক্ষয়ক্ষতির জন্য ওয়াশিংটনকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। তেহরান জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। আল মায়াদিন টিভির সঙ্গে সাক্ষাৎকারে খতিবজাদে জানান, যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের পারমাণবিক কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে। গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পরও হামাসের প্রতিরোধ যুদ্ধ চলছে। মঙ্গলবার হামাসের হামলায় একসাথে 7 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর গাজা যুদ্ধ নতুন করে আলোচনা এসেছে। নেতানিয়াহু সরকারের উপর চাপ বাড়ছে গাজা থেকে সেনা প্রত্যাহারের জন্য। ইরানের সাথে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি মেটানোর পর গাজা যুদ্ধ চালিয়ে যাওয়া আরেকটি বোঝা হবে বলে মনে করছেন ইসরায়েলি বিশেষজ্ঞরা। এই অবস্থায় গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন তারা। গাজায় নির্বিচারে হত্যাকাণ্ড ও সব টানেল ধ্বংস করার পরও হামাসের যে যুদ্ধ সক্ষমতা আছে তা আবারও প্রমাণ হয়েছে 7 ইসরায়েলি সৈন্যকে হত্যার মধ্যে দিয়ে। এছাড়া হামাসের হাতে এখনও 50 জন ইসরায়েলি বন্দী আছেন। তাদের মুক্তির জন্য চাপ বাড়ছে। নতুন নিরাপত্তা হুমকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। 2035 সালের মধ্যে সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর তাদের জিডিপির 5% প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে 3.5% জিডিপি ব্যয় করা হবে মূল প্রতিরক্ষা খাতে, বাকি 1.5% ব্যয় করা হবে নিরাপত্তা সংশ্লিষ্ট খাতে। এর মধ্যে রয়েছে অবকাঠামো সুরক্ষা, সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালীকরণ। ন্যাটো নেতারা বলেন, এই বিনিয়োগের লক্ষ্য হল গভীর নিরাপত্তা হুমকি মোকাবেলা, বিশেষ করে রাশিয়ার দীর্ঘমেয়াদী হুমকি ও সন্ত্রাসবাদের ক্রমাগত ঝুঁকি। ইউক্রেন প্রসঙ্গে ন্যাটো সদস্যরা ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের অঙ্গীকার করলেও এবারের ঘোষণায় ইউক্রেনের সম্ভাব্য সদস্য পদ নিয়ে কোনো উল্লেখ ছিল না, যা আগের সম্মেলনগুলোতে দেখা গিয়েছিল। জোটে অংশ নিয়েছিলেন 32 সদস্য রাষ্ট্রের প্রধানগণ, ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাগণ এবং ইউক্রেনের প্রতিনিধিরাও ছিলেন। এই সম্মেলনে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ন্যাটো একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত এবং প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির মাধ্যমে নিজেদেরকে আরও শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্পষ্ট করে জানিয়েছেন, তার দেশ কখনোই ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আক্রমণের জন্য নিজের আকাশসীমা বা ভূমি ব্যবহার করতে দেবে না। মঙ্গলবার ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে ফোন আলাপের সময় তিনি এই আশ্বাস দেন। ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ইসরায়েলি জায়নবাদী শাসকের বিরুদ্ধে বিভিন্ন দেশকে ঐক্যবদ্ধ করা এবং আক্রমণ বন্ধে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলারও নিন্দা জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে বলেছেন, ইরানের সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের জবাবে আমরা কাতারে থাকা তাদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পেজেশকিয়ান আরও বলেছেন, আমরা আন্তর্জাতিকভাবে কাঠামোর ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে সদা প্রস্তুত এবং আমাদের কখনোই ন্যায্য অধিকার ছাড়িয়ে কিছু চাই না। তিনি সৌদি আরবের স্পষ্ট অবস্থান এবং সাম্প্রতিক জায়নবাদী হামলার বিরুদ্ধে তাদের সমর্থনকে বিশেষভাবে প্রশংসাও করেছেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। আল্লাহ হাফেজ।